মর্টিস এই শব্দটার অর্থ হচ্ছে ডেথ। ডেথ অর্থাৎ মরে যাওয়া, এবং মরে যাওয়ার পরে যদি পার্সনটা রাইগর আসে, রাইগর মানে কি? রাইগর মানে হচ্ছে বডিটা স্টিফ হয়ে যাওয়া, স্টিফেন হয়ে যাওয়া। তো এই যে স্টিফেনিং হয়ে যাওয়া বডিটা, এটা মরে যাওয়ার পরে যখন হয় সেটাকে আমরা রাইগর মর্টিস বলি। এটা আমাদের আলোচনার টপিক। আমরা গত ভিডিওগুলাতে হচ্ছে লাইভর মর্টিস নিয়ে আলোচনা করছি। লাইভর মর্টিস মানে মরে যাওয়ার পরে যে বডিটা এর হাইপোস্টেসিস হয়ে যাওয়া, কালার হয়ে যাওয়া, পার্পল কালার, ব্লুইশ কালার, সো বিভিন্ন কালার যে হচ্ছে মরার সাথে সাথে, মরার একটা পার্টিকুলার টাইম পরে, সেটাকে আমরা লাইভর মর্টিস বা পোস্টমর্টেম হাইপোস্টেসিস বলি। তা বাদে আরেকটা কন্ডিশন ছিল যেটা হচ্ছে অ্যালগর মর্টিস। অ্যালগর মর্টিস মানে বলছিলাম যে মরার পরে আমরা জানি বডি ঠান্ডা হয়ে যায়, কুল হয়ে যায়। সো কুল হয়ে যাওয়াটাকে আমরা বলি অ্যালগর মর্টিস। এখন আমরা রাইগর মর্টিস নিয়ে আলোচনা করব, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আসলে একজন মানুষ যখন মারা যায়, ডেড হয়ে যায়, ডেড হওয়ার পরে সাথে সাথে কিন্তু রাইগর মর্টিস আসে না, অর্থাৎ সাথে সাথে বডি শক্ত হয়ে যায় না। একটা পার্টিকুলার টাইম পরে এটা আসে, এবং শুরুতে বডিটা প্রাইমারি রিল্যাক্সেশন একটা স্টেজে থাকে, অর্থাৎ বডিটা ফার্স্ট একটু রিল্যাক্স থাকে। কিন্তু আস্তে আস্তে কেন রিল্যাক্স থাকে? কারণ এই টাইমটাতে পার্সনটার বডিতে আমরা জানি এটিপি, এটিপি যে আমাদের বডিতে সবসময় তৈরি হয়, সো এই এটিপি গুলা তখনও বডিতে একটা সুন্দর পর্যায়ে থাকে মরার সাথে সাথে, এজন্য প্রাইমারি রিল্যাক্সেশন বা মাসেলগুলো রিল্যাক্সই থাকে। কিন্তু যখন এই এটিপি গুলো আস্তে আস্তে ডিপ্লেটেড হইতে থাকে, কি হইতে থাকে? ডিপ্লেটেড বা কমে যেতে থাকে, এবং কমে গিয়ে নর্মাল যতটুকু থাকার কথা তার থেকে মোটামুটি কমে কমে একটা এমন একটা লেভেলে আসছে যার ফলে বডি শক্ত হয়ে যাওয়া শুরু করে। তো দেখো, রাইগর মর্টিস হচ্ছে, এটাকে আমরা ক্যাডাভারিক রিজিডিটি নামেও বলি। ক্যাডাভারিক স্পাজম আর একটা টার্ম আছে, ওই জিনিসটা আলাদা, ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। বা আমরা বিভিন্ন টাইমে এই ওয়ার্ডটা আমরা শুনি, স্পেশালি যখন ড্রাউনিং হয়, ড্রাউনিং এ কিন্তু আমরা ক্যাডাভারিক স্পাজম পাই। হ্যাঁ, আচ্ছা, এখন আসো যে ফার্স্টে এটিপি 100% নর্মালি যখন প্রেজেন্ট আছে তখন প্রাইমারি রিল্যাক্সেশন হয় মরে যাওয়ার পরে, এবং এই টাইমটাতে যেহেতু রিল্যাক্স থাকে সবকিছু, ফলে স্পিনটারগুলো রিল্যাক্স হয়ে যাবে, এবং আলটিমেটলি পার্সেন্টার পায়খানা বেরোয় আসে, প্রসাব বেরোয় আসে। আমরা দেখি না যে অনেক মরা মানুষ তাদের পায়খানা বেরোনো থাকে, প্রসাব বেরোনো থাকে। সো এই কারণে স্পিনটার রিল্যাক্স হয়ে যাওয়ার কারণে মেইনলি এই জিনিসগুলো হয়। আর পরবর্তীতে যখন এটিপিটা ডিপ্লেটেড হয়ে যায়, এমন যদি হয় যে নর্মালের থেকে, নর্মাল 100% এটিপি, কিন্তু এটা কমে 85% হয়ে গেল, তখন হচ্ছে মেইনলি রাইগর মর্টিসটা অ্যাপেয়ার, আমরা বুঝতে পারি যে রাইগর মর্টিস অ্যাপেয়ার করছে। আর ম্যাক্সিমাম যখন দেখি যে কমতে কমতে 30% বা 15% এরকমে চলে আসছে, তাহলে সেটা খুবই সিভিয়ার, তখন ম্যাক্সিমাম রাইগর মর্টিস কিন্তু আমরা পাইতে পারি। এবং দেখা যায় যে এরপরে রাইগর মর্টিস কিন্তু আমরা দেখবো একটা ডিউরেশন ধরে থাকে, অর্থাৎ অ্যাপেয়ার করতে মরার পরে দেখা যায় 12 ঘন্টা পরে অ্যাপেয়ার করে, অ্যাপেয়ার করার পরে 12 ঘন্টা ধরে এরা থাকবে, এরপরে আবারও 12 ঘন্টা ধরে ডিসঅ্যাপিয়ার হবে। সেরকম রুল অফ 12 একটা রুল আছে, যেটাতে আমরা দেখি যে এইভাবে ডিসঅ্যাপিয়ার করে, এবং এটা ডিসঅ্যাপিয়ার করার পরে কিন্তু আবার একটা রিল্যাক্সেশন ফেজ চলে আসবে, অর্থাৎ আবারও মাসেলগুলো রিল্যাক্স হয়ে যাবে, রেস্ট নিবে, তখন আর কন্ট্রাক্টেড থাকবে না, শক্ত হয়ে থাকবে না। তো কারণ কি? কারণ হচ্ছে আস্তে আস্তে বডিটা ডিকম্পোজ হইতে থাকে, পচতে থাকে, তখন প্রোটিওলাইসিস হয়। মাসেলগুলার যে মাসেলগুলো প্রোটিওলাইসিস হয়, এখানে অ্যাক্টিন মায়োসিন এগুলা মানে আস্তে আস্তে এগুলো আরো ডিস্ট্রাকশন হয়। এবং সাধারণত আমরা বলি যে আমাদের এই যে 85%, অর্থাৎ এটিপি কমে 85%-এ আসতে 100% থেকে, পার্সেন্টটা বডিতে নর্মালি যা আছে সেগুলো 100% ছিল, বাট কমে 85%-এ আসতে পার্সেন্টের হচ্ছে 60 মিনিটসের মতো সময় লাগে, বা 1 ঘন্টার মতো সাধারণত আমরা বলি সময় লাগে। এজন্য তার মানে কি, মরার পরে 1 ঘন্টার মতো টাইম কিন্তু লাগে রাইগর মর্টিস অ্যাপেয়ার করতে। আমরা যখন অ্যালগর মর্টিস, লিভার মর্টিস এগুলো পড়ে আসছি, তখন কিন্তু আমরা বলছিলাম যে ওইগুলো কিন্তু 1 ঘন্টার আগেই মোটামুটি অ্যাপেয়ার করে, বাট রাইগর মর্টিস কিন্তু 1 ঘন্টার সময় লেগে যায়। আচ্ছা, এখন একটা জিনিস ইম্পর্টেন্ট, যে একটা পার্সন তার যদি আগে থেকেই কোনো একটা প্যাথোলজিক্যাল কন্ডিশনে বা কোনো কারণে এটিপি বডিতে কম থাকে, তাহলে তার রাইগর মর্টিসটা একটু আর্লি অ্যাপেয়ার করবে, অর্থাৎ তার বডিতে এমনিতেই এটিপি তেমন একটা তৈরি হইতো না কোনো একটা ডিফেক্টের কারণে। কারণ এটিপির উপরই ডিপেন্ড করে যে রাইগর মর্টিস, এটিপি যদি বেশি থাকে বা এটিপি যদি 100% থাকে, তাহলে তো রাইগর মর্টিস থাকবে না, মাসেল ঠিকঠাক থাকবে, বাট কমে গেলেই হচ্ছে মেনলি রাইগর মর্টিসটা অ্যাপেয়ার কিন্তু করে। এখন আসলে যে সব থেকে আগে অ্যাপেয়ার করে রাইগর মর্টিস কোথায়, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। মনে রাখবা, রাইগর মর্টিস ইনভলেন্টারি যে মাসেলগুলো আছে, অর্থাৎ যেগুলো মানে ভলেন্টারি না, আমাদের ইচ্ছার বিরুদ্ধে বা ইচ্ছা না থাকলেও সেগুলো চলবে, সেই মাসেলগুলা তাদের কাজ করবে। যেমন হচ্ছে ধরো কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেল বা হার্টের যে মাসেল, এই মাসেলটা কিন্তু ইনভলেন্টারি একটা মাসেল। সো এই কার্ডিয়াক মাসেলে সব থেকে আগে অ্যাপেয়ার করে। সো ইট ইজ দ্য ফার্স্ট মাসেল, কার্ডিয়াক মাসেল বলতে মায়োকার্ডিয়াম, কার্ডিয়াক যে মায়োকার্ডিয়াম থাকে সেটা। সো ফার্স্ট মাসেল টু বি ইনভলভড বাই রাইগর মর্টিস, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এবং অ্যাকচুয়ালি এটা সব মাসেলকে, জেনারেলি সব মাসেলকে এফেক্ট করে, অর্থাৎ ইনভলেন্টারি বলো ভলেন্টারি বলো, সব মাসেলকে এফেক্ট করবে। এবং কোনোটাতে আগে কোনোটাতে পরে অ্যাপেয়ার করতে পারে, সেটা আমরা দেখব যে কোথায় আগে কোথায় পরে অ্যাপেয়ার করে। এখানে ডিসেন্ডিং একটা ফ্যাশনে মেইনলি আমরা বলি।
নিস্টেন্স রুল নামে একটা রুল আছে, ওটাতে আমরা বলি যে ডিসেন্ডিং অর্থাৎ উপর থেকে নিচের দিকে হচ্ছে অ্যাপেয়ার করা শুরু করে, উপরে ফার্স্টে। হ্যাঁ, আমরা আচ্ছা এখানে একটা কথা আমি কি বললাম যে কার্ডিয়াক মাসেল হচ্ছে অ্যাপেয়ার করে ফার্স্টে, বাট এক্সটার্নালি ভিজিবলি কোন জায়গায় ফার্স্টে দেখা যায়? আনসার হচ্ছে আইলিড অরবিকুলারিস অকুলি, যে হচ্ছে মাসেল আছে ওইটাতে মেইনলি ফার্স্টে কন্ট্রাকশন হয় বা এটিপি রিপ্লেশনের কারণে ওই জায়গায় হচ্ছে শক্ত হয়ে যায়, রিজিড আমরা পাই। সো আইলিড হচ্ছে ফার্স্টে অ্যাপেয়ার করে আমরা বলতে পারি এক্সটার্নালি, বাট মেইনলি হচ্ছে ইন্টারনালি কার্ডিয়াক মাসেলই কিন্তু ফার্স্টে। সো এটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখো নিস্টেন্স রুল নামে একটা রুল আছে, এই রুলটা আমাদেরকে শিখায় যে অ্যাকচুয়ালি কি ম্যানারে, ওই যে বললাম যে ডিসেন্ডিং ম্যানারে প্রোগ্রেশনটা করে, স্পেসিফিক একটা সিকোয়েন্স আছে। তো ফার্স্ট হচ্ছে মায়োকার্ডিয়াম অ্যাপেয়ার করবে, তারপর হচ্ছে মানে রাইগর মডিস হবে, ওই জায়গায় শক্ত হয়ে যাবে ওই জায়গার মাসেল, তারপরে আইলিডে তারপরে অ্যাপেয়ার করবে, এবং তারপরে নেকে, তারপরে হচ্ছে নেকের পরে জতে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, নেক ফার্স্টে নেকে অ্যাপেয়ার করে, তারপরে জতে। মানে তো আমরা জানি আমাদের যে চোয়াল থাকে ওখানে, এবং তারপরে পরে ফেসে অ্যাপেয়ার করতেছে, তারপরে থোরাক্সে যাচ্ছে, আপার লিম্বে যাচ্ছে, এরপরে অ্যাবডোমেনে যাচ্ছে, এরপরে লোয়ার লিম্বে, এবং আলটিমেটলি সবার লাস্টে কিন্তু ফিঙ্গার্স এবং টোস, অর্থাৎ হাতের আঙুল এবং পায়ের টোসগুলা বা আঙুলগুলা। আর অ্যাপিয়ারেন্স তাহলে কি করে? উপর থেকে নিচের দিকে আমরা দেখতেছি যে আইলিড থেকে নিচের দিকে আস্তে আস্তে নামতেছে। আর ডিসঅ্যাপিয়ার কিভাবে করে? আনসার হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি ভাবতে পারো যাচ্ছে অ্যাপিয়ার করলে হচ্ছে এই ফ্যাশনে, ডিসঅ্যাপিয়ার কিভাবে করবে? ডিসঅ্যাপিয়ারও ডিসেন্ডিং ফ্যাশনেই করবে, অর্থাৎ ওই যেটাতে আগে অ্যাপিয়ার করছিল ওইটাতেই আগে ডিসঅ্যাপিয়ার করবে। আচ্ছা, এটা হচ্ছে নিস্টেন্স রুল আমরা বলি। আরেকটা রুল আছে স্যাপিরোস রুল। ওনার মতে হচ্ছে যে এটা হলো সিমালটেনিয়াসলি সব মাসেলে একসাথে হয়, কিন্তু আমরা এক এক সময় এক একটা মাসেলে দেখি, কারণ মাসেল বাল্কের উপর ডিপেন্ড করে বা মাসেলের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, কোনোটাই হয়তো আগে কোনটা একটু পরে, যেখানে মাসেল বাল্ক একটু বেশি সেখানে একটু পরে অ্যাপেয়ার করে, যেখানে কম সেখানে আগে অ্যাপেয়ার করে, এরকম একটা কথা তিনি বলেন। আর রুল অফ 12 মানে কি? ফার্স্ট অফ অল যে মানে মরার পরে রাইগর মর্টিস ফার্স্টে অ্যাপেয়ার করতে 60 মিনিটের মতো সময় লাগে, কারণ ফার্স্টে প্রাইমারি রিল্যাক্সেশন একটা ফেজ থাকে, তারপরে রাইগর মর্টিস অ্যাপেয়ার করতে 60 মিনিটের মতো সময় লাগে। এরপরে রাইগর মর্টিস ম্যাক্সিমামে পৌঁছাইতে 12 ঘন্টার মতো লাগবে। এরপরে ওই ম্যাক্সিমামে বা রাইগর মর্টিস অবস্থায় 12 ঘন্টা ধরে থাকবে, অর্থাৎ 12 ঘন্টা পার্সেন্টের পরে একেবারে রাইগর মর্টিস থাকবে। আর তারপরে আবার 12 ঘন্টা ধরে ডিসঅ্যাপেয়ার করবে, এবং আলটিমেটলি রিজলিউশন হয়ে যাবে এবং ডিকম্পোজ হইতে থাকবে বডিটা। এখন কিছু ফ্যাক্টর আছে যেগুলো আসলে রাইগর মর্টিসকে ইনফ্লুয়েন্স করে, এটা সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। যে নারায়ণ রেড্ডির যে বই, এটা অনুযায়ী রাইগর মর্টিস কিন্তু ইন্টা ইউটেরাল লাইফে 7 মাসের ফিটাস যদি 7 মাসের কম বয়সী হয় তাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। অপরদিকে ইন্টা ইউটেরাল লাইফে আরেকটা বই অনুযায়ী অনিল আগরওয়াল নামে, তার ক্ষেত্রে বলা হয়েছে যে রাইগর মর্টিস অ্যাবসেন্ট থাকে 8 উইক্সের কম বয়সে। হ্যাঁ, কারণ তখন প্রোটিন সিনথেসিস স্টার্টই হয় হচ্ছে 8 উইক্সের পরে, সো এই জন্য 8 উইক্সের আগে হচ্ছে অ্যাবসেন্ট থাকবে। সো দুইটা। তা বাদে মাসেল বাল্ক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাল্ক যাদের কম, যারা একটু চিকনা পাতলা, তাদের ক্ষেত্রে আর্লি অ্যাপেয়ার করবে রাইগর মর্টিস, কারণ যাদের মাসেল বাল্ক কম, মাসেলের পুরুত্ব কম বলতে পারি আমরা, তো তাদের ক্ষেত্রে এটিপিও কম থাকে, এবং মাসেল এটিপি যদি কম থাকে তাহলে রাইগর মর্টিস আর্লি অ্যাপেয়ার করবে। আর যাদের ক্ষেত্রে বেশি মাসেল বাল্ক, তাদের এটিপিও বেশি এবং তাদের রাইগর মর্টিস দেরিতে অ্যাপেয়ার করবে। আর খুব ইম্পর্টেন্ট বিষয় কথা আর বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখো, যে রাইগর মর্টিস অ্যাপেয়ার আর্লি করে কোন কোন ক্ষেত্রে? ভায়োলেন্ট যে সকল ডেথ আছে, অর্থাৎ ফায়ার আর্ম ইঞ্জুরি, কাউকে গুলি করা হলো, ওই টাইমে হচ্ছে পার্সেন্টের কিন্তু এইভাবে আগে রাইগর মর্টিস অ্যাপেয়ার করবে। গলা কাটা হইলো, পার্সেন্টের গলা কাটা মারা হইলো, তো ওই টাইমও এরকম হবে। এবং বৈদ্যুতিক যে ইলেকট্রিক শক আমরা বলি বা ইলেকট্রিকিউশন, এটা খেয়ে পার্সেন্টটা মারা যাওয়ার পরেও কিন্তু এভাবে ভায়োলেন্ট যে সকল ডেথ আছে এগুলাতে রাইগর মর্টিস আর্লি অ্যাপেয়ার করবে। ওয়েস্টিং ডিজিজ যাদের আছে, কোনিক ওয়েস্টিং ডিজিজ, অর্থাৎ অনেকদিন ধরে টিউবারকুলোসিস আছে, ওয়েট লস হয়ে গেছে, মাসেলগুলো ওয়েস্টিং হয়ে গেছে, এটিপি কম থাকবে, মাসেল বাল কমে গেছে, এবং দেখা যায় কলেরা, অনেকদিন ধরে ক্রনিক যাদের ডিজিজ আছে। তারপরে কিছু পয়জনিং যেমন স্ট্রাইকনিন পয়জনিং বা টিটিনাসের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে এটিপি কম থাকে এট দ্য টাইম অফ ডেথ, ওই টাইমে এটিপি কম থাকে, ফলে রাইগর মর্টিস আর্লি অ্যাপেয়ার করবে। তারপরে হিট স্ট্রোক, এটাও একটা কন্ডিশন যেখানে কিন্তু রাইগর মর্টিস আর্লি অ্যাপেয়ার করে। মানে পার্সেন্টের যে হাইপোথ্যালামাসটা হচ্ছে হিট রেগুলেশন করে, তো এটাই হচ্ছে ডিসরাপ্টেড হয়ে যায়, এটা ইম্পেয়ার্ড হয়ে যায় এটার ফাংশন, সো তখন পরে তার হিট রেগুলেশন হয় না। আচ্ছা, তা এখন আসলে সায়ানাইড পয়জনিং। সো সায়ানাইড পয়জনিং এর ক্ষেত্রেও কিন্তু স্ট্রাইকনিন পয়জনিং এর মতোই আর্লি অ্যাপেয়ার করবে রাইগর মর্টিস। আর লেট অ্যাপেয়ার করবে অ্যাসফিক্সিয়া যে সকল ডেথ আছে সে সকল ক্ষেত্রে, নিউমোনিয়ার ক্ষেত্রে, হেমোরেজ এর ফলে যদি ডেথ হয় সে সকল ক্ষেত্রে। সো এইভাবে আমরা কোন ক্ষেত্রে আগে অ্যাপেয়ার করি, কোন ক্ষেত্রে পরে অ্যাপেয়ার করি, এই জিনিসটা আমরা একটু জাস্ট মনে রাখতে পারি। আরো বেশ কিছু টার্ম আমাদের একটু জানতে হবে। বডি শক্ত হয়ে আছে, এটা মানেই যেটা রাইগর মর্টিস তা কিন্তু না। আরো বেশ কিছু কন্ডিশন আছে, যেমন ধরো হিট স্টিফেনিং, অর্থাৎ যদি হিটের সংস্পর্শে একজন মানুষ আসে এবং সেই হিটটা 65 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি হয়, তখন কিন্তু বডির প্রোটিনগুলো কোয়াগুলেশন হয়ে যায় এবং বডিটা স্টিফ হয়ে যাবে। এবং এর ফলে দেখা যায় যে এর ফলে বডিতে একটা ফ্লেক্স অ্যাটিটিউড চলে আসে, ফ্লেক্স হয়ে যায় বডিগুলা, এবং বডিগুলা ফ্লেক্স হয়ে যাওয়ার কারণে স্টিফ হয়ে যায়।
এবং হাইপার এক্সটেন্ডেড নেক, ক্ল ফিঙ্গার্স, এগুলো আমরা পাইতে পারি। এটাকে আমরা পাজিল স্টিক ডিফেন্স বলি। স্পেশালি বার্নের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো পাই, পাজিল স্টিক ডিফেন্স। এটা যখন আমরা বার্ন অ্যান্ড স্কাল্প করছিলাম না ওই ভিডিওটাতে, এটা কিন্তু খুব সুন্দর করে আমি এক্সপ্লেন করছি। তারপরে ঠান্ডার কারণে বডিটা কোল্ড স্টিফেনিং হইতে পারে, অর্থাৎ কোল্ড চেম্বারের মধ্যে যখন বডি রাখা হয় তখন সেখানে জয়েন্টের মধ্যে যে ফ্লুইডগুলো থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, বাদার ফ্লুইড, সেগুলো ফ্রিজ হয়ে যায় এবং এর ফলে জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় এবং পার্সেন্টের বডিও আলটিমেটলি স্টিফ মনে হয়। আর নর্মাল টেম্পারেচার আনলে আবার বডিটা কিন্তু নর্মাল হয়ে যাবে। আর গ্যাস স্টিফেনিং মানে হচ্ছে যে একটা ডিকম্পোজিশনের কারণে যখন একটা মানুষের বডি পচতেছে সেই টাইমে গ্যাস অনেক বেশি প্রডিউস হয়। আমরা জানি বিভিন্ন গ্যাস আছে, এটা আমরা যখন লেট চেঞ্জেস পড়বো, লেট চেঞ্জেস মানে লেট পোস্টমর্টম চেঞ্জেস, তখন আমরা দেখবো। সো ওই টাইমে ব্লোটিং এর কারণে এবং অনেক বেশি গ্যাস জমার কারণে তখন কিন্তু বডি স্টিফ হয়ে যায় এবং সেটাকে আমরা গ্যাস স্টিফেনিং বলি। ক্যাটাবারিক স্পাজম, এটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস রাইগর বলি, অর্থাৎ এটা সাধারণত বাট ক্যাটালিপটিক রিজিডিটিও বলা হয়। এটা সাধারণত পার্সেন্টের অ্যান্টিমর্টেম হয়, অর্থাৎ মরার আগেই ওইভাবে রিজিড হয়েছিল এবং মরার পরে ওটা থেকে গেছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং দেখা যায় এটা মানে ইমিডিয়েটলি আফটার ডেথ হয় এবং মরার টাইমে মানে আমি বলি বিষয়টা এরকম যে ধরো এই যে একজন পার্সন, তো এই যে একজন পার্সন, ইনি হচ্ছে একজন ড্রাউনিং এর পার্সন। সো পার্সনটা যখন ড্রাউনিং হইতেছিল, ডুবতেছিল, তখন পার্সনটা কি করছিল, অনেক বেশি মানে আশেপাশে যা পাইছে সেগুলোকে গ্রাস্প আঁকড়ে ধরছে। সো আঁকড়ে ধরার টাইমে ওই আঁকড়ে ধরেছিল, কন্ট্রাকশন করে আঁকড়ে ধরেছিল, ধরার ট্রাই করছে এবং যখন পার্সনটা মরে গেছে তখন কি হয়েছে, এইভাবেই এটা রিজিড হয়ে গেছে, অর্থাৎ ইমিডিয়েটলি আফটার ডেথ এরকম একটা মানে শক্ত হয়ে আছে কিন্তু। সো এটাকে আমরা বলতেছি ইমিডিয়েটলি আফটার ডেথ ডেভেলপ করছে ইনস্ট্যান্টেনিয়াসলি, এটাকে ক্যাডাভারিক স্পাজম বলি। সো এটা কিন্তু পাইলে আমরা বুঝতে পারি যে পার্সনটা হয়তো বা ড্রাউনিং এর আগে বাইচা ছিল। এবং এক্ষেত্রে সাধারণত ভলেন্টারি মাসেলগুলো মানে গ্রুপ অফ ভলেন্টারি মাসেল, যেই মাসেলগুলো মেনলি ইউজ হচ্ছে ওই মাসেলগুলো স্পাজম হয়ে থাকে অ্যাট দ্য টাইম অফ ডেথ। এই মাসেলগুলো যেই মাসেলগুলো ইউজ করা হয় ওইগুলো হচ্ছে এভাবে শক্ত হয়ে থাকে এবং কোনো প্রাইমারি রিল্যাক্সেশন ফেজ কিন্তু ক্যাডাভারিক স্পাজমের ক্ষেত্রে থাকে না, অর্থাৎ পার্সনটা মরে যাওয়ার পরে এই যে আমি ধরলাম ফর এক্সাম্পল এই হাতের এই জায়গায় কিন্তু তার কোনো প্রাইমারি রিল্যাক্সেশন ফেজ থাকতেছে না, এই জায়গাটাতে এমনিতেই স্পাজম হয়ে যাচ্ছে। ক্যাডাভারিক স্পাজম আমরা বলতেছি, যেটা তে ডাইরেক্টলি রাইগর মর্টিস টাইপের, বা রাইগর মর্টিস না মানে অ্যাকচুয়ালি মানে মরার পরে মানে অ্যাকচুয়ালি স্পাজম হয়ে আছে। এরপর আসো যে এটা অ্যান্টিমর্টেম ফাইন্ডিং, অর্থাৎ আমরা বুঝতে পারি যে পার্সনটা অ্যান্টিমর্টেম অর্থাৎ মরার আগে এইভাবে সার্ভাইভ করতেছিল, সেটা আমাদের বিভিন্ন ক্লু দিতে পারে। আচ্ছা, এটা কিন্তু আর্টিফিশিয়ালি প্রডিউস করা যায় না, সেটা খুবই ইম্পর্টেন্ট যে আর্টিফিশিয়ালি কেউ চাইলেও প্রডিউস করতে পারবে না। এখন আমরা যা পড়লাম তা যদি একটু রিক্যাপিচুলেট করি তাহলে দেখো প্রাইমারি রিল্যাক্সেশন ফার্স্টে থাকবে ডেথের পরপরই। আমাদের হায়ার ব্রেন সেন্টার যেটা, এটার কন্ট্রোল লস হয়ে যায় যেহেতু, এজন্য রিল্যাক্স হয়ে যায় সব মাসেলগুলা, সফট ফ্লাসিড হয়ে যায় মাসেলগুলা। এবং রাইগার মোটিস শুরু হওয়ার আগ পর্যন্ত প্রথম 1 ঘন্টা পরে তো রাইগার মোটিস শুরু হয়ে যাবে, তো তার আগ পর্যন্ত কিন্তু 60 মিনিট ধরে কিন্তু প্রাইমারি রিল্যাক্সেশন থাকে এবং তারপরে মরার 1 থেকে 2 ঘন্টার মধ্যে রাইগর মোটিস বা ক্যাটাভারিক রিজিডিটি যেটা, এটা অ্যাপায়ার করা শুরু করে এবং 12 ঘন্টায় সেটা পিকে পৌঁছায়, ম্যাক্সিমামে পৌঁছায় এবং তারপরে 12 ঘন্টা ধরে আবার সেটা থাকে আমরা জানি। এবং মলিকিউলার ডেথের ফলে কিন্তু রাইগর মোটিসটা হয়। মলিকিউলার ডেথ বলতে কি বোঝায় এগুলো তো আমরা পড়ছি অলরেডি আমাদের ডেথের চ্যাপ্টারটাতে। আচ্ছা, এরপর আসলে যে মাসেলগুলো স্টিফ হয়ে যায় কারণ এটিপি ডিপ্লেশন হয় এবং এটিপি ডিপ্লেশন হওয়ার ফলে যেটা হয়, যে এটিপি যখন কমে যায় তখন অ্যাক্টিন মায়োসিনের যে ক্রস ব্রিজ সেটা কিন্তু ঠিকঠাক কাজ করতে পারে না এবং এরা ডেথ স্ট্রাগল ইন মাসেলস, অর্থাৎ এটাকে ডেথ স্ট্রাগল ইন মাসেলও বলা হয়। অর্থাৎ মাসেল যখন একজন মানুষ ডেথ হয়ে গেল তখন তার মাসেলগুলো স্ট্রাগল করে এভাবে স্পাজম করে ফেলে, কারণ এটিপির অভাবে তারা তো মানে এভাবে স্ট্রাগল করে আর কি, তো সেটাই স্পাজম আকারে আমরা পাই। আর সেকেন্ডারি ফ্লাসিডিটি বা সেকেন্ডারি যে রিল্যাক্সেশন, এটা হচ্ছে মানে রাইগর মোটিস যখন সাধারণত 36 ঘন্টা পরে ডিসঅ্যাপিয়ার করে যায় তখনই হচ্ছে এই সেকেন্ডারি ফ্লাসিডিটি পাওয়া যায় এবং এটা ডিকম্পোজিশন এর ফলে আস্তে আস্তে প্রোটিন ব্রেকডাউন যখন হয় তখনই মেইনলি এটা ব্যাপার করে এবং এটা ইন্ডিকেট করে যে একজন মানুষের কমপ্লিট মলিকুলার ডেথ হয়ে গেছে, মানে মাসেল সেলগুলার স্পেশালি। তারপরে আসো যে আরো বেশ কিছু কন্ডিশন আমরা বলে আসছি, যে ক্যাডাভারিক স্পাজম এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস একটা স্টিফনেস, যেটা অ্যাট দ্য মোমেন্ট অফ ডেথ পার্সনটা হয়েছিল এবং উইটাই পরবর্তীতে ডেথের পরে পারসিস্ট করছে এবং এখানে কোনো প্রাইমারি রিল্যাক্সেশন ফেজ কিন্তু থাকে না। আর হিট স্টিফেনিং মানে হচ্ছে অনেক বেশি হিট, যেমন 65 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি হিট হয় তাহলে সেটা কিন্তু মানে মাসেল প্রোটিনগুলো কোয়াগুলেশন করে দিবে এবং যেমন ফায়ারে বা বার্নের ক্ষেত্রে তখন কিন্তু এরকম হিট স্টিফেনিং হতে পারে, যেটাকে আমরা পাজিলিস্টিক অ্যাপিয়ারেন্স বলি, পাজিলিস্টিক বা বক্সার্স অ্যাপিয়ারেন্স, পাজিলিস্টিক একটা অ্যাপিয়ারেন্স। আচ্ছা, এরপরে আসো যে গ্যাস স্টিফেনিং, যে অনেক বেশি ডিস্টেনশন বা স্টিফেনিং হয়ে যায় কারণ অনেক বেশি গ্যাস ডিকম্পোজিশনের গ্যাস মানে ওই জায়গায় হচ্ছে জমে বডির মধ্যে। আর অনেক বেশি ফ্রিজিং যখন বডি করা হয় তখন কিন্তু ওই জায়গায় যে বিভিন্ন ফ্লুইড থাকে, জয়েন্টে ফ্লুইড থাকে বা টিস্যু, এগুলো কি হয় অনেক বেশি স্টিফ হয়ে যায় কোল্ডের ফলে, বাট নর্মাল টেম্পারেচার আনলে সেটা আবার নর্মাল কিন্তু হয়ে যেতে পারে। রাইগর মর্টিস কি জিনিস সেটা আমরা বলছি যে এটিপি ডিপ্লেশনের কারণে এটা হয়।
এবং সাধারণত সোমাটিক ডেথের পরে এটা পাওয়া যায়। আচ্ছা, এটার অ্যাপিয়ারেন্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে অনেক কথা আগেই বলে আসছি। উইন্টার সিজনে কিন্তু মনে রাখবা রাইগর মর্টিস অ্যাপিয়ার একটু লেটে হয়, একটু টাইম লাগে। সো সেক্ষেত্রে ফুল ডেভেলপমেন্টে দেখা যায় 4 থেকে 6 ঘন্টা লেগে যেতে পারে, 2 থেকে 3 ঘন্টা পরে শুরু হয়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এরকমও লেগে যেতে পারে। নিস্টেন্স রুল আমরা বলে আসছি যে নিস্টেন্স রুলে অ্যাকচুয়ালি কীভাবে ডিস্ট্রিবিউশন হয়, ফার্স্টে ইনভলেন্টারি মাসেলতে অ্যাপায়ার করে হার্টে, তো তারপরে সেটা স্প্রেড করে এ সকল জায়গায় কিন্তু যাবে। আর কিছু ফ্যাক্টর তো ছিল যে ফিটাস যাদের বয়স 7 মাসের কম তাদের ক্ষেত্রে এটা অ্যাপায়ার করবে না, বাট যেটা ইম্পর্টেন্ট যে রাইগর মর্টিস কিন্তু ইনফ্যান্টদের ক্ষেত্রে আর্লি অ্যাপায়ার করে, আবার এল্ডারলিদের ক্ষেত্রে আর্লি অ্যাপায়ার করে। তাদের মাসেল বাল্ক অতটা বেশি থাকে না, অর্থাৎ এক্সট্রিমিটিস অফ এইজে। আর মাসেল কন্ডিশন বলতে ওয়েল বিল্ড যাদের মাসেল বাল্ক বেশি তাদের আস্তে আস্তে রাইগর মর্টিস শুরু হয়, একটু লেট লাগবে। আর যাদের মাসেল বাল্ক কম তাদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপায়ার করে। টেম্পারেচার হচ্ছে ওয়ার্ম টেম্পারেচারে তাড়াতাড়ি হয় আর কোল্ড টেম্পারেচারে স্লো হয়। গুড হেলথ যাদের তাদের স্লোলি শুরু হবে, কারণ তাদের মাসেল বাল্কও বেশি থাকবে। আর ওয়াস্টিং যে ডিজিজগুলো আছে, টিউবারকুলোসিস, কলেরা, এই সকল জায়গায় তাড়াতাড়ি অ্যাপিয়ার করবে এবং তাড়াতাড়ি আবার চলে যাবে। কুইক অ্যাপিয়ারেন্স, কুইক ডিসঅ্যাপিয়ারেন্স। আর টক্সিন্সের মধ্যে স্ট্রাইকনিন, তারপরে কার্বন মনোক্সাইড, স্ট্রাইকনিন, তারপরে সায়ানাইড, এই সকল পয়জনিং এর ক্ষেত্রে হচ্ছে র্যাপিড অনসেট হয়। অপরদিকে কার্বন মনোক্সাইড পয়জনিং এ ডিলেইড রাইগর মর্টিস পাওয়া যায়, মানে ডিলেতে রাইগর মর্টিস অ্যাপিয়ার করে। আর অ্যাসফিক্সিয়া, হ্যাঙ্গিং, কার্বন মনোক্সাইড পয়জনিং, এই সকল ক্ষেত্রে ডিলেতে পাওয়া যায় হচ্ছে আমাদের রাইগর মর্টিস। অপরদিকে যেগুলো ভায়োলেন্ট ডেথ আছে, ইলেকট্রোকিউশন, তারপরে কাঠঠোডুন, এই সকল ক্ষেত্রে আর্লি পাওয়া যায়, কিন্তু আর্লি অনসেট হয়। আবার সেপ্টিসেমিয়াতে যদি পার্সনটা মারা যায় তাহলে সেক্ষেত্রেও, অর্থাৎ ইনফেকশন পুরো বডিতে সরে যায়, মারা গেছে, কোনো ইনফেকশনের ফলেও কিন্তু আর্লি অনসেট হবে। এবং রাইগর মর্টিসের যদি বলে যে মেকানিজমটা বলো, এটা অনেক সময় ধরতে পারে। তো সেই মেকানিজম বলতে বললে আমরা কি বলবো, যে এটা একটা ফিজিওকেমিক্যাল ফিনোমেনন, এবং এখানে মাসেলটা এত স্ট্রাগল করতেছে এবং মলিকুলার লেভেলে। মাসেল আমরা জানি নর্মালি কি থাকে, মাসেলের মধ্যে মায়োফাইব্রিলস থাকে, তোমরা যদি ফিজিওলজি পড়ে আসো, এবং মায়োফাইব্রিলসের মধ্যে অ্যাক্টিন আছে, মায়োসিন আছে। এবং একটা লিভিং বডিতে এটিপি থাকার কারণে, অর্থাৎ এটিপি তো নর্মালি থাকে, এবং এটিপি থাকার কারণে এগুলো একটা রিল্যাক্সড এক্সটেন্সিবল স্টেটে থাকে। কিন্তু এটিপি সিনথেসিস যখন স্টপ হয়ে যায়, এবং তখন বডিতে যে এটিপিগুলো আছে স্টোর, সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ব্রেকডাউন হচ্ছে, এবং এটিপি ছাড়া কিন্তু অ্যাক্টিন মায়োসিন বাউন্ড থাকে, অর্থাৎ এগুলো রিল্যাক্স এক্সটেন্সিবল অবস্থায় থাকতে পারে না। তখন মাসেল কিন্তু লক হয়ে যায় একটা কন্ট্রাক্টেড স্টেটে। এবং এই যে একটা কন্ট্রাক্টেড স্টেটে থাকতেছে এদের অ্যাক্টিন মায়োসিন বাউন্ড থাকার কারণে, ফলে মায়োফাইব্রিলসগুলো স্টিফেন হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায়, ইলাস্টিসিটি কমে যায়, আলটিমেটলি রিজিড নন এক্সটেন্সিবল মাসেল পাই আমরা, যেটাকে আমরা রাইগর মর্টিস বলতেছি। এবং রাইগর মর্টিস কিন্তু তার মানে কি দাঁড়াইলো, যে অ্যাক্টোমায়োসিন, অর্থাৎ অ্যাক্টিন আর মায়োসিনের ক্রস লিঙ্কেজ যেটা, সেটা যখন অ্যাকচুয়ালি ক্রস লিঙ্কেজ অবস্থায় থেকে যায়, এরা একে অপরের সাথে চিপকে থাকে, বাউন্ড থাকে, তখনই কিন্তু দেখা যায় যে একটা ইরিভার্সিবল স্টিফনেস পাওয়া যায়, যতক্ষণ পর্যন্ত না প্রোটিওলাইসিস হচ্ছে বা ডিকম্পোজিশন শুরু হচ্ছে। আর অর্ডার অফ অ্যাপিয়ারেন্সটা কি বললাম, ফার্স্টে তো হার্ট ফার্স্টে অ্যাপিয়ার করবে, তারপরে স্মল মাসেলস অফ ফেস, তারপরে আপার লিম, ট্রাঙ্ক, অ্যাবডোমেন, লোয়ার লিমস, এবং পরবর্তীতে আলটিমেটলি টোস আর ফিঙ্গার্সে অ্যাপিয়ার করবে। সামারে আমরা জানি এটা আর্লি অ্যাপিয়ার করে এবং উইন্টারে একটু লেট হয়। কিন্তু পোস্টমর্টেম ক্লোক নামে একটা টার্ম আছে, কারণ রাইগর মর্টিস একটা পোস্টমর্টেম ক্লোক হিসেবে কাজ করে এই কারণে, কারণ একটা জিনিস লক্ষ্য করো যে আমরা কিন্তু টাইম সিন্স ডেথ এটা বুঝতে কিন্তু রাইগর মর্টিসকে কাজে লাগাইতে পারি। কারণ যদি এমন হয় যে আইলিডে আমি রাইগর মর্টিস পাইছি, তাহলে আমি ধারণা করতে পারি পার্সেন্টটা মরছে 3 থেকে 4 ঘন্টা হয়েছে। ফেস মাসেলসে পাইলে আমরা মনে করতে পারি 4 থেকে 5 ঘন্টা। নেক, ট্রাঙ্ক মাসেলস, এগুলা তো যেহেতু মরার পরে 5 থেকে 7 ঘন্টা পরে এই সকল জায়গায় হয়, তাই আমি এভাবে একটা হিসাব কিন্তু করতে পারি। ঠিক একইভাবে আপার লিম এর ক্ষেত্রে 7 থেকে 9। এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করো, মোটামুটিভাবে দেখা যায় 3 থেকে 4, 4 থেকে 5, 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা গ্যাপ আমরা পাইতেছি। তো দেখো আপার লিম্বের ক্ষেত্রে 7 থেকে 9 ঘন্টা পরে যদি আমরা এখানে রাইগর মর্টিস পাই, তাহলে আমরা বুঝবো যে পার্সেন্টটা মরছে 7 থেকে 9 ঘন্টা হয়েছে। আলটিমেটলি অ্যাপিয়ার করবে ফিঙ্গার্স আর টোসে, সো যেটা 11 থেকে 12 ঘন্টা পরে আমরা পাবো। সো ফিঙ্গার টোসে আমি রাইগর মর্টিস পাইছি, মানে আমি ধারণা করতেছি 11 থেকে 12 ঘন্টা হয়েছে। আর যদি ইন্টার বডি সব জায়গায় পাইতেছি, তাহলে 12 থেকে 24 ঘন্টা হয়তো বা পার্সেন্টটা মরছে হয়েছে। আর যদি এমন হয়ে গেছে আমি মরছে অনেক দিন হয়ে গেছে, তাহলে তো রাইগর মর্টিস সেক্ষেত্রে পাবো না। আর উইন্টারের ক্ষেত্রে এই টাইমিংটা ডাবল করা যাইতে পারে, অর্থাৎ দেখা গেছে আইলিডে অ্যাপেয়ার করতে 6 ঘন্টার মতো লাগে যেতে পারে। বিষয় রাইগর মর্টিসের মেডিকেল ইম্পর্টেন্সটা যদি একটু লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এটা কিন্তু সার্টেন সাইন অফ ডেথ। এটা পাইছে মানে পার্সেন্টটা শিওর মারা গেছে, এবং এটা টাইম সিন্স ডেথ, অর্থাৎ মরছে কতক্ষণ সময় হয়েছে, এটাও কিন্তু আমরা দেখলাম যে পোস্টমর্টেম ক্লক হিসেবে এটাকে আমরা ইউজ করতে পারি। এবং ডেথের টাইমে বডির পজিশন কেমন ছিল এটা আমাদের বলতে হেল্প করতে পারে। পাশাপাশি মলিকুলার ডেথ অফ দ্য মাসেল যে হয়ে গেছে এটা কনফার্ম, এটা হ্যাঁ, কারণ সেটা রাইগর মর্টিস হয়েছে দেখেই তো এটা এটা মানে আমরা বুঝতে পারি যে মলিকুলার ডেথও হয়ে গেছে। রাইগর মর্টিসকে আদার পোস্টমর্টেম কন্ডিশন যেমন ক্যাটাবারিক স্পাজম, হিট স্টিফেনিং, এগুলো থেকেও আমরা ডিফারেন্সিয়েট করতে পারি।
আচ্ছা, আমাকে যদি বলা হয় যে রাইগর মর্টিস চেক করো একটা মরা মানুষ, তো কি করবো আমি? আমি ফার্স্টে যে কাজটা করবো, যে ফার্স্টে আইলিডটাকে উপরে উঠানোর ট্রাই করবো। সো ওই টাইমে আমি দেখবো যে ওইখানে একটা রিজিডিটি হয়ে থাকতে পারে। তার বাদে আমি জটাকে আমি নিচে নামানোর ট্রাই করবো, ডিপ্রেস করার ট্রাই করবো, দেখবো আমি পারতেছি কিনা বা কেমন ওই জায়গায় অবস্থা, ওই জায়গায় শক্ত হয়ে আছে কিনা। তারপরে নেকটাকে আমি বাঁকানোর ট্রাই করব, ঠিক আছে, নেকটাকে বেন্ড করার ট্রাই করব একটু। আর তা বাদে লাস্টে যেটা করব যে লিমসের হাত পায়ের যে জয়েন্টসগুলো আছে সেগুলোকে বাঁকানোর ট্রাই করবো বা ফ্লেক্স করার ট্রাই করবো। কিন্তু আমি দেখবো যে আমি কি দেখবো, আমি দেখবো যে এগুলা কিছু আমি করতে পারতেছি না, কারণ পার্সনের বডিগুলা হচ্ছে শক্ত হয়ে আছে। আর ক্যাডাভারিক স্পাজম যে টার্মটা, এটা ইউজুয়ালি সাধারণত ধরে নেওয়া হয় এটা নিউরোজেনিক, এবং এটিপি কমে যাচ্ছে, এটা একটা বিষয়। পাশাপাশি মাসেল মাসেল অনেক কাজ করতেছে ওই জায়গার পার্টিকুলার জায়গাটাতে, এবং নিউরোজেনিক বা ব্রেনে একটা প্রেশার পড়তেছে, এবং মাসেল ওই জায়গাতে রিল্যাক্স করতে পারতেছে না, কারণ ওই পার্টিকুলার জায়গায় ওই যে যেমন বললাম যে ড্রাউনিং এর ক্ষেত্রে পার্সেন্টটা ওই মাসেল, ওই জায়গার মাসেলটা অনেক বেশি কাজ করতেছে এবং কন্ট্রাকশন হয়ে আছে। সেই জায়গায় মাসেল যেহেতু রিল্যাক্স হইতে পারতেছে না, সো নিউরোজেনিক কারণে দেখা যায় এখানে স্পাজম হয়ে যেতে পারে। এক্সট্রিম ফিজিক্যাল বা ইমোশনাল স্ট্রেসের টাইমে কিন্তু এরকম হয়। এবং যখন অ্যাড্রেনোকর্টিক্যাল এক্সাশন হয়, অর্থাৎ ব্রেনে অনেক বেশি প্রেশার পড়ে, পার্সেন্ট অনেক বেশি স্ট্রাগল করতে থাকে, তখন সেটা এটিপি সিনথেসিসকেও ইম্পেয়ার করতে পারে। যারা সোলজার্স, যারা ড্রাউনিং ভিকটিমস বা যারা সুইসাইড করতে যায়, তখন কিন্তু এই টাইপের ক্যাডাভারিক স্পাজম আমরা এদের ক্ষেত্রে পাইতে পারি। সো কাদের ক্ষেত্রে পাই জিজ্ঞেস করলে এগুলো আমাদের বলতে হবে। এবং কিছু সিলেক্টেড ভলেন্টারি মাসেল এখানে মেইনলি ইনভলভ হয়, যেমন হ্যান্ড, ফিঙ্গার্স, এই সকল ক্ষেত্রগুলোতে। আবার অকেশনাল ফুল বডি হতে পারে, বাট এটা রেয়ার। আর কোনো প্রাইমারি রিল্যাক্সেশন ফেজ এখানে থাকে না, ডাইরেক্টলি আমরা মাসেল, ওই যে মাসেলগুলো হচ্ছে আমরা ক্যাডাভারিক স্পাজম অবস্থায় পাই। সাডেন ভায়োলেন্ট ডেথের ক্ষেত্রে এবং ইন্টেন্স ইমোশনাল টেনশনের ক্ষেত্রে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি করা হয় এট দ্য টাইম অফ ডেথ, এই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যাডাভারিক স্পাজম কিন্তু পাবো। রাইগর মর্টিস আর হচ্ছে ক্যাডাভারিক স্পাজমের ডিফারেন্সটা আমাদের জানতে হবে। রাইগর মর্টিসকে আর্টিফিশিয়ালি তৈরি করা যেতে পারে? আনসার হচ্ছে যে হ্যাঁ, আর্টিফিশিয়ালি। আমি যদি ধরো ফর এক্সাম্পল আমি হচ্ছে 65 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে আমি একটা বডিকে রাখলাম, তাহলে কিন্তু বডিটা হিট স্টিফেনিং হয়ে যাবে। তো ওইটা এক ধরনের রাইগর মর্টিসই আমরা বলতে পারি। সো হিটের ফলে ওরকম হয়েছে, তো এটা কিন্তু আমি আর্টিফিশিয়ালি প্রডিউস করলেও করতে পারি। কিন্তু ক্যাডাভারিক স্পাজম কখনোই আর্টিফিশিয়ালি প্রডিউস করা যায় না। এবং মেকানিজম হচ্ছে এখানে এটিপি ডিপ্লেশন হয়েছে, বাট এখানে আনক্লিয়ার, বাট নিউরোজেনিক একটা এফেক্ট হয়তো বা আছে, যে ব্রেন এফেক্ট হচ্ছে এবং অনেক বেশি ভায়োলেন্ট কন্ডিশন, সিভিয়ার এক্সট্রিম নিউরোজেনিক একটা প্রেশার পড়তেছে মাথার উপরে, এবং এটা অ্যাপেয়ার করতে 1 থেকে 2 ঘন্টা লাগে। এবং এটা ইনস্ট্যান্টেনিয়াস এক ধরনের রাইগর আমরা বলতে পারি, অর্থাৎ অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াসলি ডেভেলপ করে ফেলে মরার সাথে সাথে। মাসেল ইনভলভমেন্ট যদি বলি, এখানে অল মাসেলস ইনভলভ হয়, ভলেন্টারি ইনভলেন্টারি, বাট এখানে শুধুমাত্র কিছু গ্রুপ অফ ভলেন্টারি মাসেল যেগুলো অ্যাক্টিভ ছিল ডেথের টাইমে। এখানে কোনো প্রাইমারি ফ্লাসিডিটি থাকে না, এটা আমরা জানি, কিন্তু এখানে কিন্তু থাকবে। এবং এটাতে মডারেটলি স্টিফ হয়, রিজিড যে সকল জায়গায় থাকে মাসেলগুলো শক্ত হয়ে আছে, বাট মডারেটলি, বাট এখানে অনেক বেশি শক্ত হয়ে থাকে, ঠিক আছে, অনেক বেশি জোরে গ্রিপ করে আছে, অথবা ফিস্ট বা হাতের মুঠ পাকায় আছে, সেই কন্ডিশনগুলো। আর মাসেলের ডেথ হচ্ছে এটা মলিকুলার ডেথ অফ মাসেলকে ইন্ডিকেট করে, বাট এখানে মাসেলের মলিকুলার ডেথকে ইন্ডিকেট করে না। ইলেকট্রিক্যাল রেসপন্স যদি আমরা দিই, এখানে মাসেল রেসপন্ড করে না, বাট এখানে স্টিমুলাই দিলে মাসেল রেসপন্ড করতে পারে, ইলেকট্রিক্যাল স্টিমুলাই দিলে। আর এটা সামারে 12 থেকে 48 ঘন্টা ডিউরেশন রিগর মর্টিসে থাকতে পারে, আর উইন্টারে 24 থেকে 48 ঘন্টা। বাট এখানে কিন্তু জাস্ট ফিউ আওয়ার্স এটা লাস্ট করবে, এবং পরবর্তীতে এটা ফিড হয়ে যায়, এবং রাইগর মর্টিস, তো এই পার্সেন্টটাতেও কিন্তু রাইগর মর্টিস অ্যাপেয়ার করবে। দেখো এই পার্সেন্টটাতেও কিন্তু রাইগর মর্টিস অ্যাপেয়ার করবে আস্তে আস্তে, যখন সময়টা মানে রাইগর মর্টিসের সময় হবে। আর প্রিডিসপোজিং ফ্যাক্টর এখানে কিছু নাই, বাট এখানে কিন্তু মানে সবারই শান্ত মরলে রাইগর মর্টিস হবে, এটা নর্মাল ইন জেনারেল। বাট এখানে প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে সিভিয়ার ভায়োলেন্ট ডেথ বা ইমোশনাল টেনশন, ফ্যাটিক, স্ট্রাইকনিন পয়জনিং, সেরকম বিভিন্ন কন্ডিশনে হইতে পারে। বডি টেম্পারেচার এখানে সাধারণত একটু কোল্ড থাকে, বাট এখানে ওয়ার্ম থাকতে পারে, কারণ যেহেতু পার্সেন্টের সাদেন ডেথ হয়েছে এবং মাসেল টোনটা প্রিজার্ভ থাকে, সো আলটিমেটলি এখানে কিন্তু বডিটা ক্যাডাভারিক স্পাজমের ক্ষেত্রে ওয়ার্ম থাকলেও থাকতে পারে। মাসেলের পিচ এখানে অ্যাসিডিক হয়, এখানে অ্যালকালাইন হয়। এবং এখানে ইলেকট্রিক্যাল স্টিমুলির কথা আগেই বলে আসছি, যেটা রেসপন্স করতে পারে, এখানে কোনো রেসপন্স থাকে না। মেডিকেল লিগাল ভ্যালুটা যদি বলি, এটা টাইম সিন্স রেট, কতক্ষণ হয়েছে পার্সেন্টটা মারা গেছে, এটা আইডেন্টিফাই করতে হেল্প করতে পারে। আর এটা ম্যানার অফ ডেথ, ম্যানার কজ, এগুলো আইডেন্টিফাই করতে হেল্প করতে পারে। যেমন আমরা বলে আসছি যে ড্রাউনিং এর ক্ষেত্রে, সুইসাইডাল, হোমিসাইডাল, এই বিষয়গুলো আমাদের কিন্তু আইডিয়া দিতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা হিট স্টিফেনিং নিয়ে একটু কথা বলি। 65 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি যায়, তাহলে মাসেলের প্রোটিনগুলো কোয়াগুলেশন হয়ে যায় এবং তখন রিজিডিটি হয়ে যায়। এবং এটা রাইগর মর্টিসের থেকেও দেখা যায় বেশি ইন্টেন্স হয়, এবং এখানে কোয়াগুলেশন, ডিন্যাচারেশন অফ মাসেল প্রোটিনসের কারণে এরকম মিললে হয়েছে। এবং কুকিং, আমরা যখন মিটগুলোকে কুক করি তখন কিন্তু ওইখানেও প্রোটিন কোয়াগুলেশন হয়, এই জিনিসটি পরে। এরপর আসো যে এবং সাধারণত বার্নের ক্ষেত্রে বা হাই ভোল্টেজ ইলেকট্রিকিউশন যদি হয়, এই সকল ক্ষেত্রে যদি কোনো গরম পানির মধ্যে কেউ পড়ে যায় বা হট লিকুইডে পড়ে যায়, স্ক্যাল্ড ইনজুরি হয়, সো সেই সকল ক্ষেত্র এরকম কিন্তু হিট স্টিফেনিং হওয়া পসিবল। আর রাইগর মর্টিসের থেকে এটা বেশি মার্ক বা বেশি শক্ত হয়ে যায়
আর ইন্টেন্সিটি অফ হিট কত, বেশি হিট হইলে বেশি ইন্টেন্স হবে বা বেশি আমরা স্টিফেনিং পাবো। আর ডিউরেশন অফ কন্ট্যাক্ট, অর্থাৎ কতক্ষণ ধরে কন্ট্যাক্টে আছে ওই হিটের কন্ট্যাক্টে, সেটা ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে যেহেতু ইন্টেন্স মানে হিট পায় এবং অনেক মানে ইন্টেন্স কন্ট্রাকশন হয়, ফলে পাজিল স্টিক একটা অ্যাপারেন্স আমরা পাই, যেটাকে ফ্লেক্স লিম্ব পোস্চার বলতেছি। এবং ডিকম্পোজিশনের আগ পর্যন্ত এরা থাকে, কিন্তু পরবর্তীতে এরা কিন্তু মাসেলগুলো আস্তে আস্তে সফট হয়, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মাসেলগুলো সফেন হইতে পারে। এবং এখানে সাধারণত নর্মাল রাইগর মর্টিস ডেভেলপ করে না যদি হিট স্টিফেনিং থাকে ঠিকঠাকভাবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। আর রিগর মর্টিস আর হিট স্টিফেনিং এর মধ্যে ডিফারেন্স যদি বলি, রিগর মর্টিস মডারেট, অত বেশি স্টিফ হয় না, অত বেশি শক্ত হয় না, বাট এখানে অনেক বেশি শক্ত হইতে পারে। এটা সাধারণত মরার 1 থেকে 4 ঘন্টা পরে অ্যাপায়ার করে, এটা ইমিডিয়েটলি অ্যাপায়ার করে কাইন্ড অফ, কারণ যেহেতু হচ্ছে অনেক বেশি হিটের মধ্যে, এক্সট্রিম হিটের মধ্যে পড়ছে। তবে এটা অ্যান্টিমর্টেম পোস্টমর্টেম উভয়ই হইতে পারে। হ্যাঁ, যেমন ধরো ক্যাটাভারিক যে স্পাজম বা ক্যাটাভারিক যে স্পাজমের কথা আমরা বলে আসছি, সো ওইটার ক্ষেত্রে কিন্তু ওটা মাস্ট অ্যান্টিমর্টেমই হবে, ওটা আর্টিফিশিয়ালি প্রডিউস করা যাবে না। বাট এটা কিন্তু পোস্টমর্টেমের পরেও যদি গরমের মধ্যে বা হিটের মধ্যে দেওয়া হয় বডিকে, এইভাবে কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে হিটের রোল কি? হিটের রোল হচ্ছে আমরা জানি যে রাইগর মর্টিস হচ্ছে একটু গরম ওয়েদারে একটু তাড়াতাড়ি অ্যাপায়ার করতে পারে, আর স্টিফেনিং এর ক্ষেত্রে এটা এসেনশিয়াল, অর্থাৎ 65 ডিগ্রির বেশি হিট কিন্তু লাগবেই। আর মেকানিজম হচ্ছে এখানে এটিপি ব্রেকডাউনের কারণে, এটিপি কমে যাওয়ার কারণে এখানে হচ্ছে মাসেলের যে প্রোটিন কোয়াগুলেশন, সেগুলো প্রোটিন কোয়াগুলেশন হয়ে যায় অনেক বেশি হিটের কারণে। এখানে কোনো স্পেসিফিক কোনো সাইন নেই এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সে, বাট এখানে বিভিন্ন বার্ন মার্কস, ব্লিস্টার্স, তারপরে স্কিন স্কর্চড হয়ে যাওয়া, ব্লাঙ্কিং বা কার্লিং হয়ে যাওয়া, কার্লিং অফ হেয়ার, সেরকম বিভিন্ন ধরনের ফিচার্স কিন্তু পার্সেন্টের মধ্যে থাকতে পারে। আর যদি ফ্লেক্স লিমস থাকে, সাথে বার্নসের অ্যাপিয়ারেন্স আমি পাই, বাট রাইগর মর্টিস অ্যাবসেন্ট, তাহলে হিট স্টিফেনিং। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারি। আর ওয়েদার বডি বার্নড অ্যালাইভ নাকি এটা পোস্টমর্টেম বার্ন, অর্থাৎ একটা বডি সেটা কি মানে অ্যালাইভ অবস্থায় পোড়ানো হয়েছিল নাকি মরার পরে পোড়াইছে, এই জিনিসগুলো